গণহত্যা মামলায় শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ অক্টোবরের মধ্যে শেষ হতে পারে জানালো প্রসিকিউশন। রাজশাহী ডক্টর ইংলিশ কোচিং এর মালিক অনিন্দ সহ 3 জনের বিরুদ্ধে মামলা, জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের 5 দিনের রিমান্ড মঞ্জুর। সিলেটে যৌথ বাহিনীর অভিযানে আরো 11,000 ঘনফুট পাথর উদ্ধার, আটক 4। বিকেলে জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল। পাহাড়ে বেড়ে চলেছে চাঁদাবাজি, টাকার অঙ্কে বছরে প্রায় 700 কোটি। 4টি সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলে এক বছরে নিহত 45 জন। চাঁদা না দিলে হয়তো দেখা যায় অনেক সময় ড্রাইভারদেরকে নিয়ে গিয়ে মারধর করে। তখন মানে অপহরণ হওয়ার পর ও গাড়িও এখনো হদিশ নাই, ওকেও পাওয়া যাচ্ছে না। এবং টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে যমুনা পানি বেড়ে বন্যার অবনতি, নতুন নতুন এলাকা প্লাবিত। চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অক্টোবরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এই মামলার চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এরই মধ্যে 3 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে, আরও একজন সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এই মামলায় আজ সাক্ষ্য দেন জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ সবজি বিক্রেতা আব্দুস সামাদ, প্রত্যক্ষদর্শী মিজান মিয়া এবং জুলাই আহত নাইম শিকদার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে চলছে সাক্ষ্য গ্রহণ। এর আগে সকালে মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়। এদিকে রামপুরা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি সহ 4 মামলার 15 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের দায়িত্ব হচ্ছে এটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক যে অপরাধটা সংঘটিত হয়েছে এটা আদালতের সামনে বা ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করা। যারা এই ঘটনার জন্য দায়ী সকলের বিচার দাবি করেছে। আগামী মাসের মধ্যে আমরা ম্যাটেরিয়াল উইটনেসগুলা তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী শেষ করতে পারবো, অথবা খুব বেশি হয়তো পরের মাসের ফার্স্ট উইকে যেতেও পারে। আশুলিয়া থেকে জাল টাকা ও ইন্ডিয়ান রুপি সহ একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানাধীন জিরাবো কুণ্ডলবাগ পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে জাল টাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। তার সঙ্গে থাকা 1,16,000 জাল টাকা এবং 39,500 জাল ইন্ডিয়ান রুপি জব্দ করে পুলিশ। আটককৃত রফিকুল জাল টাকা ও রুপি সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার কথা জানায় ডিবি। জাল চক্রের বাকি সদস্যদের আটকে তারা চেষ্টা চালাচ্ছে পুলিশ। তার কাছ থেকে জাল টাকা 500 টাকা, বাংলাদেশি 500 টাকার জাল টাকা সর্বমোট 1,16,000 এবং ইন্ডিয়ান জাল রুপি 500 রুপির নোট সর্বমোট 39,500 টাকা জব্দ করেন। তাকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে ঢাকা জেলা সহ বিভিন্ন এলাকায় সেই জাল টাকার কারবার দীর্ঘদিন যাবৎ করে আসছে। সিলেটে 15,000 ঘনফুটেরও বেশি পাথরের সন্ধান পেয়েছে যৌথ বাহিনী। এ সময় আটক করা হয়েছে 2 জনকে। সদর উপজেলার সালুটিকর ভাটা এলাকায় মাটি চাপা অবস্থায় এসব পাথর জব্দ করে যৌথ বাহিনী। এ সময় পাথর লুটের সাথে জড়িত থাকার অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে। রোববার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে নামে যৌথ বাহিনী। এ সময় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযানের এক পর্যায়ে তারা ধোপাগুল সংলগ্ন সালুটিকর ভাটা এলাকায় একটি ক্রাশার মিলের আঙ্গিনায় মাটি চাপা অবস্থায় পাথরের সন্ধান পায়। জব্দকৃত পাথরের পরিমাণ আনুমানিক 15,000 ঘনফুট হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। লুট হওয়া পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা। এর আগে শনিবার ধোপাগুল এলাকার বসতবাড়ি ও ক্রাশার মিলে অভিযান চালিয়ে 2.5 লাখ ঘনফুট পাথর উদ্ধার করে যৌথ বাহিনী। মিডিয়া থাকায় স্মারকলিপি দিতে
অপারগতা প্রকাশ করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। এমন অভিযোগ করেছেন যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত আহত পরিবারের অভিভাবকরা। দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের আলটিমেটাম উপেক্ষা এবং গণমাধ্যমে মিথ্যাচার ও অপপ্রচারের জবাব চেয়ে স্মারকলিপি দিতে এসে এ অভিযোগ করেন তারা। ভুক্তভোগীদের দাবি ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও ২ শিক্ষককে অপসারণ করা হয়নি। কয়েকজন শিক্ষকদের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগও তোলেন অভিভাবকরা। বাহাত্তর ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও কেন ২ জন শিক্ষককে এখনো অপসারণ করা হয়নি? একজন শিক্ষক কেন আমাদের বাচ্চাদের বাপের গায়ে হাত তুললো? কেন তাকে অপসারণ করা হবে না? জবাব চাই। কেন কোচিং ব্যবসার মূল হোতা তাকে কেন অপসারণ করা হবে না? এইটা জবাব চাই। মিডিয়া শুধু ফুটেজটা নিয়ে চলে যাবে, মিডিয়াকে উনি ফুটেজ দেবে না কোনোভাবেই স্মারকলিপি নেওয়ার। আর আমরা কেন মিডিয়া ছাড়া স্মারকলিপি দিতে চাইনি? কারণ ওনারা মিথ্যাচার করে। ওনারা কালকে বলবে যে না, আমরা তো কোনো স্মারকলিপি পাই নাই। ওনারা প্রত্যেকটা বিষয় কিন্তু মিথ্যাচার করে। তো ওনারা যাতে আর মিথ্যাচার না করে, এই জন্য আমরা মিডিয়ার সামনে স্মারকলিপি দিতে চেয়েছিলাম। আর ওনারা মিডিয়ার সামনে স্মারকলিপি নেবে না। পাহাড়ে চাঁদাবাজি রীতিমতো শিল্পে পরিণত করেছে সশস্ত্র গ্রুপগুলো। ব্যক্তি পর্যায়ের পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্প কারো রেহাই নেই চাঁদার হাত থেকে। চাঁদাবাজি করে অর্থের পাহাড় গড়তে মরিয়া পাহাড়ের আঞ্চলিক 4টি সংগঠন। টাকার অঙ্কে এই চাঁদাবাদের পরিমাণ বছরে প্রায় 700 কোটি টাকা। চাঁদা না পেলে ঘটে হামলা, গুলি ও অগ্নিসংযোগের ঘটনাও। আবার আধিপত্য বিস্তার নিয়েও জড়াচ্ছে সংঘাতে, যেখানে বলির পাঠা সাধারণ পাহাড়ি বাঙালি। গেল বছরে তাদের অভ্যন্তরীণ কোন্দলে নিহত হয় ৪৫ জন। বিস্তারিত শাহাদাত নিশাদের অনুসন্ধানে। নীল আকাশে সাদা মেঘের ভেলা, নিচে সজীব স্নিগ্ধ পাহাড়। এই তো রাঙামাটি। কর্ণফুলী নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এটি। লঞ্চঘাট আর বাজার প্রতিদিনের কাকডাকা ভোর স্থানীয়দের জন্য মোটেও প্রশান্তির নয়। এখানকার সকালটাই শুরু হয় চাঁদা দিয়ে, কাউকে দৈনিক ভিত্তিতে, আবার কাউকে দিতে হয় মাসিক চুক্তিতে। বড় ব্যবসায়ীদের চুক্তি বাৎসরিক হারে। শহরের সিএনজি অটোরিকশা চালকদেরও রাস্তায় চলতে দিতে হয় চাঁদা। পাহাড়ি এলাকায় যাতায়াতে মাসে গুনতে হয় ১,২০০ টাকা। টোকেন না থাকলে গাড়ি আটকে রেখে ১০ থেকে ১৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। আমাদের চাঁদা না দিলে হয়তো দেখা যায় অনেক সময় ড্রাইভারদেরকে নিয়ে গিয়ে মারধর করে। অটোরিকশা চালকদের সংগঠন বলছে, চাঁদা না দেয়ায় অপহরণের শিকারও হতে হয়েছে অনেককে। রতন মানে অপহরণ হওয়ার পর ওর গাড়িও এখনো হদিশ নাই, ওকেও পাওয়া যাচ্ছে না। আজ পর্যন্ত মামলার অগ্রগতি কি সেটা আমরা জানি না। পাহাড়ি সশস্ত্র সংগঠনের চাঁদার হাত থেকে রক্ষা পায়নি মসজিদও। সম্প্রতি আসাম বস্তি এলাকায় উপজেলা মডার্ন মসজিদ নির্মাণের সময় অস্ত্রধারীরা এসে কাজ বন্ধ করে দেয় এবং ৪০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে ২৫ লাখ টাকায় রফা করে কাজ শুরু করেন ঠিকাদার। বছরে প্রায় ৪৫ লাখ টাকা চাঁদা দিয়ে মোবাইল ফোন টাওয়ারগুলো সচল রাখতে হয় কোম্পানিগুলোকে। চলতি বছর দ্বিগুণ চাঁদা দাবি করেছে সশস্ত্র সংগঠনগুলো। তাতে অস্বীকৃতি জানানোয় খাগড়াছড়ি ও রাঙামাটিতে ২৪টি টাওয়ার ভেঙে দেয় সশস্ত্র বাহিনীরা। গোয়েন্দা তথ্য বলছে, কয়েকটি ভাগে চাঁদা দিতে হয় পাহাড়ি সশস্ত্র বাহিনীদের, যার মধ্যে রয়েছে সাধারণ চাঁদা, যেখানে প্রতিটি পরিবারকে বসবাসের জন্য দিতে হয় ৪০০ থেকে ৫০০ টাকা। ছোট দোকানদারকে গুনতে হয় ৪,০০০, আর মোবাইল ফোন টাওয়ারের জন্য দিতে হয় ২.৫ লাখ টাকা। বাজারে কেউ এক ছড়া কলা বিক্রি করলে দিতে হয় ৩০ টাকা, আর বাগানের মালিক হলে ৮ থেকে ১০,০০০ টাকা। যানবাহন চলাচলের লাইসেন্সের চেয়ে জরুরি চাঁদার রিসিট। চাঁদার হাত থেকে রেহাই নেই সরকারি প্রকল্পের ঠিকাদারদেরও। প্রতিটি প্রকল্পে ৮ থেকে ১০% দিতে হয় চাঁদা। শুধু ব্যবসা করতেই নয়, গ্রামের সালিশেও চাঁদা দিতে হয় পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীকে। এভাবে বছরে ৭০০ কোটি টাকা চাঁদা আদায় করছে পাহাড়ের সক্রিয় 4টি সশস্ত্র সংগঠন, ইউপিডিএফ ডেমোক্রেটিক, জেএসএস ও জেএসএস সংস্কার। নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে কেএনএফ। এমন চাঁদাবাজিতে শুধু বাঙালি নয়, পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও অতিষ্ঠ। তখন সেনাবাহিনী যখন চলে যাবে তখন তো আমি অসহায় হয়ে পড়ি, তখন আমার বাধ্য হয়ে আমার চাঁদা দিতে হয়। চাঁদা দিলে তো এখানে আমি থাকতে পারবো না।
চাঁদার জন্য আধিপত্য বিস্তারে মুখোমুখি পাহাড়ি সংগঠনগুলো। তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতে হুমকির মুখে সাধারণ মানুষের জীবনযাত্রা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গেল 1 বছরে ইউপিডিএফ এর সঙ্গে জেএসএস এর সংঘাতে প্রাণ হারায় 42 উপজাতি ও 3 বাঙালি। আহত হয় 57 জন, যাদের বেশিরভাগ নিরীহ বাঙালি। সাবেক এক ইউপিডিএফ সদস্য জানান, চাঁদা না দিলে এখানে কেউই কোনো কিছু করতে পারবে না। সবসময় চাঁদা দিতে হবে, বাৎসরিক বলেন, ব্যবসা করলে দিতে হবে, আর গাড়ি ছাড়ালেও দিতে হবে। আমি যতগুলো অস্ত্র ওখানে দেখছিলাম, আর বাংলা সিনেমাদের ভিতরে ওই রকম অস্ত্রই নাই আসলে। রাঙামাটি জেলা প্রশাসক দেশ টিভিকে জানান, পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলোর চাঁদাবাজি নতুন নয়, তবে তা শক্ত হাতে দমনের কাজ করছে সরকার। কিছু সন্ত্রাসী গ্রুপের তৎপরতা বেড়েছে মর্মে আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য পাচ্ছি। তবে আমাদের নিরাপত্তা বাহিনী সহ সকলের সমন্বিত প্রচেষ্টার কারণে সেটা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নেগেটিভলি খুব বেশি এফেক্ট করতে পারেনি। একই সঙ্গে পাহাড়ি বাঙালি সংঘাত দূর করে দেশের স্বার্থে সরকার কাজ করছে বলেও জানান জেলা প্রশাসক। অপরূপ সৌন্দর্যে ঘেরা এই রাঙামাটি পর্যটকদের হৃদয় ছুঁলেও স্থানীয় বাসিন্দাদের মন বিষাদে ভরা। এখানে অবাধ চাঁদাবাজির বিস্তরে অনেকটাই অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। তাই তো স্থানীয় পাহাড়ি বাঙালিদের দাবি, অচিরেই সরকারের নজর পড়বে এই রাঙামাটির দিকে। সাদাত নিশাদ, দেশ টিভি, রাঙামাটি। রাজশাহীর কাদিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ডক্টর ইংলিশ কোচিং এর মালিক মুন্তাসিরুল আলম অনিন্দ ও তার 2 সহযোগীকে অস্ত্র, বিস্ফোরক ও মাদক মামলায় 5 দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 2 আদালতের বিচারক মামুনুর রশিদ এই আদেশ দেন। এর আগে গতকাল সন্ধ্যায় তাদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় পুলিশ বাদী হয়ে অস্ত্র, বিস্ফোরক ও মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় গ্রেফতার প্রত্যেকের 7 দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ, তবে আদালত 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সপ্তাহের প্রথম কর্মদিবসে সকালে ঝরেছে মুষলধারে বৃষ্টি। এতে ভোগান্তিতে পড়ে নগরবাসী। শুধু বৈরী আবহাওয়াই নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে নিত্যদিনের যানজট। এতে সময়মতো কর্মস্থলে যেতে বেগ পেতে হয় কর্মজীবীদের। রাজধানীর সড়ক ব্যবস্থার দীর্ঘমেয়াদী উন্নয়ন ছাড়া দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া কঠিন বলে মনে করছে সাধারণ মানুষ। ফাহিম ইউসুফের রিপোর্ট। রাজধানীতে ভোরের মেঘাচ্ছন্ন আকাশে রোববার সকাল থেকেই অঝরে ঝরে বৃষ্টি, আবার বেলা বাড়তেই দেখা মেলে রোদের তীব্রতা। কর্মব্যস্ত ঢাকায় সাধারণ মানুষ পড়ে ভোগান্তিতে। স্কুলগামী শিক্ষার্থী সহ অফিসগামী মানুষের দুর্ভোগ পৌঁছে চরমে। জনদুর্ভোগে বাড়তি মাত্রা যোগ করে রাজধানীর চিরচেনা যানজট। ঘন্টার পর ঘন্টা বসে থেকে সময় মতো পৌঁছাতে পারছেন না নির্দিষ্ট গন্তব্যে। সড়কে দেখা যায় অতিরিক্ত যানবাহনের চাপ, সঙ্গে যোগ হয় উল্টো পথে যান চলাচলের হিড়িক। গণপরিবহন সংকটের কারণে ভোগান্তিতে পড়ছেন অফিসগামী মানুষ। যানজট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান কর্মজীবী মানুষ। প্রত্যেকটা সিগন্যালে অনেক সময় ধরে বাসগুলো আটকে থাকে, আর বৃষ্টি হলে তো দুর্ভোগের শেষ নেই, কারণ গণপরিবহনের সংখ্যাও অনেক কম এবং এত মানুষ। ঢাকা শহরে যারা থাকেন অ্যাকচুয়ালি বসবাসই একটা অযোগ্য হয়ে গেছে যানজটের জন্য। একটু বৃষ্টি হয়, রাস্তা কাটাকাটি হয়, আরও ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। আমাদের ধৈর্য নাই। যদি আমাদের যেহেতু রোড 1 ওয়ে 2 ওয়ে আছে, যদি আমরা যারা ড্রাইভার বা আছি যারা ড্রাইভিং করছে, তারা যদি মানসিকতা থাকে যে আমি ধীরে সুস্থে 1 লেনে চালাবো, তাহলে যানজটটা একটু কম হয়। যারা ড্রাইভিং করছে এবং যারা আমরা গাড়ি চড়ছে, আমাদের সবারই ট্রেনিংয়ের প্রয়োজন। স্বল্প বৃষ্টিতে রাজধানীর সড়কে সৃষ্ট যানজট সমাধানে দীর্ঘমেয়াদী পদক্ষেপই পারে স্থায়ী সমাধান করতে বলে মত জনসাধারণের। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে 24 ঘন্টার ব্যবধানে পানি কমেছে 17 সেন্টিমিটার। দ্রুত এই পরিস্থিতির উন্নতি হবে বলে জানায় চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে আরও 2-1 দিন পানি বাড়ার পরে কমতে শুরু করবে যমুনার পানি। সহকর্মীদের তথ্য ছবিতে আব্দুল আল মারুফের রিপোর্ট।
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কিছুটা কমলেও চরাঞ্চলের প্রায় 2000 হেক্টর জমির ফসল এখনো তলিয়ে আছে। শিবগঞ্জ ও সদর উপজেলার চরাঞ্চলে পানিবন্দী রয়েছে হাজার হাজার পরিবার। পাঠদান বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন গ্রামবাসী। অধিকাংশ টিউবওয়েল ডুবে থাকায় খাবার পানির সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিন পানিবন্দী থাকায় দেখা দিয়েছে বিভিন্ন রোগবালাই। এদিকে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হলেও তা অপ্রতুল বলে মন্তব্য করছেন ভুক্তভোগীরা। বানভাসীদের দাবি দ্রুত পর্যাপ্ত ত্রাণ সুবিধা দেয়া না হলে নেমে আসবে ভয়াবহ বিপর্যয়। এখানে আপনার বাজার টাজার সব আপনার বন্ধ, আপনার বাজার ঘাট কেউ যেতে পারেন না। হাজার হাজার লোক ধরেন যে আপনার সমস্যাতে আপনার পড়ে আছে। বন্যাতে ধান ফসল সব ডুবে গেছে, গরু বাছুর নিয়ে আমরা খুব পরিস্থিতিতে খারাপ আছি। আমাদের কেউ সহযোগিতা করবেন নাই। বাড়ি ঘরে পানি করতে উঠে গেছে। এদিকে যমুনার সিরাজগঞ্জ শহর পয়েন্টে 7 সেন্টিমিটার ও কাজীপুর পয়েন্টে 4 সেন্টিমিটার পানি বেড়েছে। একই সঙ্গে জেলার অন্যান্য নদ নদীর পানিও বাড়তে শুরু করেছে। পানি প্রতি বাড়িতে ওঠে নাই, কিন্তু 5 ফিট পানি উঠলে সব বাড়িতে মোটামুটি পানি উঠে যাবে। এর চেয়ে যদি 2-4-10 সেন্টিমিটার পানি বেশি হয় তাহলে মানুষের ঘর বাড়িতে পানি উঠবে। হয়তো গবাদি পশু নিয়ে মানুষ আশ্রয় কেন্দ্রে দৌড়াদৌড়ি করবে। বন্যা মোকাবেলায় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে রাখা হয়েছে প্রস্তুতি। মজুদ রয়েছে 2800 প্যাকেট শুকনো খাবার, নগদ 18 লাখ টাকা ও ঢেউটিন। আব্দুল্লাল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। যমুনায় পানি বেড়ে সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে কিংবা দুর্গতরা সহায়তা পাচ্ছে কিনা জানাবেন আমাদের। ন্যান্সি, আসলে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, তবে আজকে থেকে কিন্তু গত 24 ঘন্টায় যে পানি বৃদ্ধির হার, সেই হারটা কিন্তু কমেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসলে সিরাজগঞ্জ সদর উপজেলার যে বাউইতারা এলাকা আছে, বাউইতালা এলাকায়। সেই এলাকায় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বাউইতারা সাতিয়ানতলি যে গ্রামটা আছে, সেই গ্রামের কিন্তু কিছু এলাকা ইতোমধ্যে কিন্তু যমুনার পানি এসে কিন্তু প্লাবিত হয়েছে। তবে এখন পর্যন্ত আসলে জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী এবং জেলা ত্রাণ অধিদপ্তরের হিসেব অনুযায়ী কিন্তু পানিবন্দির কোনো তথ্য তাদের কাছে নেই। তারা বলছেন যে পানিটা বাড়ছে, তবে এখন পর্যন্ত কোনো মানুষ পানিবন্দী হয়নি। আর এদিকে কিন্তু আসলে পানি উন্নয়ন বোর্ড বলছে যে পানি বৃদ্ধির হারটা যেহেতু কমেছে এবং এই হারটা আর। নাটোরের বড়াই গ্রামে বজ্রপাতে আবু তালেব নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার বাহিমালী গ্রামে এই ঘটনাটি ঘটে। জোয়ারি ইউপি চেয়ারম্যান আকবর আলী জানান, গুড়ি গুড়ি বৃষ্টির সময় আবু তালেব তার নিজ ধান জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার এই অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অপরিকল্পিত নগরায়ন এবং পর্যাপ্ত ড্রেনেজের ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতে তলিয়ে যায় সাভারের পাড়া মহল্লা ও সড়ক মহাসড়ক। প্রতি বছরই বর্ষা মৌসুমে চরম ভোগান্তির শিকার হন এই শিল্পাঞ্চলে বসবাসকারীরা। উপজেলা প্রশাসনের দাবি, দুর্ভোগ কমাতে নেওয়া হচ্ছে কার্যকরী পদক্ষেপ। দেওয়ান ইমনের রিপোর্ট। এই চিত্র পৌরসভার 1 নং ওয়ার্ডের পূর্ব জামসিং এলাকার। কয়েকদিনের টানা বর্ষণে তলিয়ে গেছে এখানকার অর্ধশতাধিক বসতবাড়ি। নষ্ট হয়ে গেছে বসবাসরত পরিবারগুলোর ব্যবহৃত সব ধরনের মালামাল। এমন পরিস্থিতিতে পরিবার পরিজন নিয়ে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন বাসিন্দারা। শুধু পূর্ব জামসিং এলাকায় নয়, দেশের প্রথম সারির পৌরসভা হওয়া সত্ত্বেও অপরিকল্পিত নগরায়ন ও পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় বিভিন্ন পাড়া মহল্লা ও রাস্তাঘাট। এতে বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয়রা। আমার মতন এমন কেউ ডুবে নাকি? আমি যে চাইরানার জিনিস বাইর করতে পারি নাই, আমার ডাইলে চাউলে আমি কিচ্ছু বাইর করতে পারি নাই বাবা। পানি আমরা 40টা ফ্যামিলি পানি চলে ঘর বাড়ি। দেখো পোলা পানি আছে, কারো ছেলে মেয়ে আছে, কারো ছোট বাচ্চা আছে, থাকতে পারে না হাফি গুফি দিন ঘরের মাধ্যমে। আমরা খুব অসহায় আছি, বাথরুমে যেতে পারি না, খাইতে পারি না, বাজার করতে পারি না, কোনো কিছু করতে পারতাছি না আমরা। পৌরসভার বাহিরেও একই দশা। গেল কয়েক বছর ধরে জলাবদ্ধতায় অচল অবস্থা উপজেলার তেঁতুলঝরা ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার। সড়ক দীর্ঘদিন জলাবদ্ধ থাকায় এই অঞ্চলের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি ভাড়াটিয়া শূন্য হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর এই সমস্যা চললেও দেখার কেউ নেই। মানুষ অফিসে যাবার পায় না, কোনো কাজকর্ম করবার পায় না, এর জন্য অনেক সমস্যা হইতাছে। নোংরা পানির কারণে তো অনেক অসুস্থ হয় মানুষ, অনেক রোগ জীবাণু হয়, মশা উপদ্রব বাড়ে অনেক। মেইন সমস্যা হচ্ছে ড্রেনেজ সমস্যা। এই যে 2 বছর আগে ড্রেন করছে,
এই ড্রেনের প্রত্যেকটা স্ল্যাব ভাঙ্গিয়া পড়ে যেতে গাড়ি পর্যন্ত পড়ে যায়। এই যে 4,000 টাকা ভাড়া দেই, দোকানদারি করতে পারি না, মাস গেলে তো আমাকে ভাড়া দিতে হয়। রাস্তায় পড়ে যেতেছি, এর ডেইলি 3-4 জন করে হাত পা ভাঙে। সচেতন মহল বলছে যথাযথ পরিকল্পনা না থাকায় অল্প বৃষ্টিতেই এমন জলাবদ্ধতা দেখা দেয় সাভারে। তাই পৌরবাসীর ভোগান্তি লাঘবে পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপের তাগিদ। আর উপজেলা প্রশাসন বলছে এসব সমস্যার নিরসনে নেওয়া হচ্ছে কার্যকরী পদক্ষেপ। যেখানে জলাবদ্ধতা আপনারা জানেন যে ইতিমধ্যে সাভার পৌরসভা জামসিং একটা এলাকা আছে, সেই এলাকাতে হলো যে জলাবদ্ধতা দেখা দিয়েছিল, আমরা ইনস্ট্যান্ট এখানে ব্যবস্থা গ্রহণ করেছি পানি নিষ্কাশনের জন্য। এখানে হলো যে পানি প্রবাহ যত হয় সে কারণে আমরা নির্মাণ করে দিয়েছি। 280 বর্গ কিলোমিটার আয়তনের শিল্পাঞ্চল সাভার উপজেলায় 23 লাখ মানুষ বসবাস করে। দেওয়ানিমন, দেশ টিভি, সাভার। কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাট থেকে ইয়াবা সহ জাকির হোসেন ও তানভীর নামে দুজনকে আটক করেছে বিমানবন্দরের কর্মীরা। তানভীর বিমানবন্দরে চাকরিচ্যুত কর্মচারী ছিল। রোববার সকালে বিমানবন্দরে মালামাল তল্লাশির সময় তাদের আটক করা হয়। পুলিশ জানায় আটককৃতরা কক্সবাজার থেকে ঢাকাগামী একটি ফ্লাইটের যাত্রী ছিলেন। তারা ফ্লাইটে উঠতে সকাল 10:15 থেকে বিমানবন্দরে আসেন। পরে তাদের ব্যাগ ও মালামাল তল্লাশি করে ক্রিকেট ব্যাটের ভেতর লুকানো অবস্থায় 5100 পিস ইয়াবা পাওয়া যায়। চট্টগ্রামের নগরের বন্দর থানা এলাকায় পুলিশের উপর হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার সময় শাকিল ও তার সহযোগী দিদারকে চন্দনাইশ এলাকা থেকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, 3 রাউন্ড গুলি এবং একটি লোহার কিরিচ উদ্ধার করা হয়। মূল আসামি শাকিল এবং তার সাথে তার আরেক সহযোগী ছিল আরিফ, দুজনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। তাদের দুজনকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করার পরে তাদেরকে নিয়ে আমরা অভিযানে যাই। অভিযানে গেলে তাদের দেখানো মতে শাকিলের নিকট থেকে একটি চাপাতি এবং শাকিলের নিকট থেকে 3 রাউন্ড গুলি সহ একটি পিস্তল, দেশীয় পিস্তল, এবং তার যে সহযোগী আরিফের নিকট থেকে একটি বড় একটি কিরিচ উদ্ধার করা হয়। আর আমরা আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া দিলাম। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে 2 বাংলাদেশি রানু মোল্লা ও আবু সিদ্দিককে আটক করেছে বিজিবি। রোববার সকালে তিস্তা ব্যাটালিয়ন 2 65 বাড়ি বিওপির টহল দল পাটগ্রাম উপজেলার প্রধানপাড়া এলাকা থেকে তাদের আটক করে। পুলিশ জানায় তাদের ভারত থেকে পুশিং করে বিএসএফ। বছরখানেক আগে তারা দালাল চক্রের সহায়তায় অবৈধভাবে বেনাপোল সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করেন। পরে সুরত ও গুজরাট এলাকায় ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করছিলেন। সম্প্রতি বিএসএফ তাদের আটক করে পুশিং করে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 11টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রোববার শেরেবাংলা নগরে এডিসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। বলেন, প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে 9,361 কোটি 92 লাখ টাকা। এ সময় অনুমোদিত প্রকল্পগুলোকে স্বাভাবিক গতিতে এগিয়ে নিতে কাজ করছে সরকার জানিয়ে তিনি আরও বলেন, জানুয়ারির মধ্যে সংশোধিত বার্ষিক উন্নয়ন পরিকল্পনা দেবে সরকার। আর ঢাকার বাইরে 5টি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপনে অনুমোদন দেওয়ার কথা জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চাঁদপুরের কচুয়ায় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার সকালে অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান উপজেলার হযরত শাহ নিয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের 4.5 শতাধিক শিক্ষার্থীর মাঝে খাতা কলম এবং শিক্ষকদের মাঝে নোটপ্যাড কলম বিতরণ করেন। স্কুলে রোপণ করা হয় দৃষ্টিনন্দন জাকারান্ডা গাছ। এ সময় বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত 31 দফার মধ্যে শিক্ষা নিয়ে দিক নির্দেশনা রয়েছে 25তম দফা এবং পরিবেশ উন্নয়নের কথা বলা হয়েছে 31তম দফায়।
কক্সবাজার বিমানবন্দরে অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরুর আশা করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিকী। রোববার দুপুরে কক্সবাজার বিমানবন্দর পরিদর্শন শেষে তিনি কথা জানান। প্রস্তুতি শেষে পথে জানিয়ে তিনি বলেন, অক্টোবরের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু করা সম্ভব হতে পারে। পরিদর্শনকালে কক্সবাজার বিমানবন্দরের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইউনুস ভুইয়া, বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মুর্তজা হাসান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অক্টোবরের মাঝামাঝি সময়ে আমরা আশা করছি হয়তো আংশিকভাবে এই এয়ারপোর্টটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করার জন্য আংশিকভাবে রেডি থাকবে এবং আমাদের সমস্ত চেষ্টা আছে যত কষ্ট হোক, যত কাজের ব্যস্ত থাকুক, আমরা সেটা বাস্তবায়ন করার জন্য যা করা সবই করব। শতভাগ আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত আবাসন ভাতা প্রদানের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়। দাবি না মানলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন তারা। সিট দিতে না পারা প্রশাসনের ব্যর্থতা দাবি করে শিক্ষার্থীরা জানান, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো আবাসন দিতে না পারলেও ভাতা দেওয়ার ব্যবস্থা রেখেছে, অথচ ছবিতে বারবার আশ্বাস দিয়েও বাস্তব কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই বিষয়ে চবি প্রক্টর জানান, শিক্ষার্থীরা বেশ কিছু দাবির কারণে প্রশাসনিক ভবনে তালা দিয়ে রেখেছে। লিখিতভাবে দাবিগুলো পেলে সমাধানের চেষ্টা করা হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের এখনো বের করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। গেল শনিবার রাতে কামাল উদ্দিন হলে অভিযান এলে তোপের মুখে পড়ে চলে যেতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর এ.কে.এম. রাশিদুল আলম। পরে রোববার সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হলেও দুপুর পর্যন্ত কাউকে হল ছাড়তে দেখা যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও চোখে পড়েনি কোনো তৎপরতা। মূলত 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ও আবাসিক হলের পরিবেশ স্থিতিশীল রাখতে ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের হল থেকে বের করার উদ্যোগ নেয় জাবি প্রশাসন। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপর উত্তর ফটক আটকে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় ফেস্টুন ও প্লাকার্ডে ছাত্র সংসদ নির্বাচনের দাবি সংবলিত বিভিন্ন লেখা প্রদর্শন করেন তারা। তবে উপাচার্য জানান, ছাত্র সংসদ আইন পাশ না হওয়ায় নির্বাচন আয়োজন করা যাচ্ছে না। সমস্যা সমাধানে ইউজিসিকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আইন সংশোধন হলে চলতি বছরের নভেম্বরে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন সম্ভব। মধ্যে তারা ইলেকশন পেয়ে যাবে। ফ্রেমওয়ার্ক দিতে হবে, তারপর ভোটার লিস্ট করতে হবে শত ছাত্র সংগঠনের সাথে বা শত শিক্ষার্থীর সাথে। ছাত্র সংগঠন ছাত্র সংগঠন তো আমাদের শিক্ষার্থী, তারা তো আর ব্যক্তিগতভাবে দল করতে পারে বাইরে, কিন্তু তারা তো আমাদের শিক্ষার্থী। তারা সবার সাথে আমাদের মানে মুসলিমের কয়েকজন শিক্ষার্থীর সাথে বলা যাবে না। আমার মনে হয় আমরা সবার সাথে একটা। গাজীপুরে জুটের গোদামে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 3.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার দিবাগত রাত 11:15টার দিকে হায়দ্রাবাদ এলাকার জুট ব্যবসায়ী কায়ুমের গুদামে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন পাশের মিজান ও আব্দুল আজিজের গুদামে ছড়িয়ে পড়ে। পরে টঙ্গী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের 5টি ইউনিট একযোগে অগ্নি নির্বাপনের কাজ শুরু করে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে 4টি গুদাম ও গুদামের ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানায় গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ওয়ার্কশপ মিস্ত্রি দুলাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রোববার সকালে সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর চৌমোহনী এলাকার সড়কের পাশে এই কর্মসূচি পালন করা হয়।
এতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এই হত্যার কোনো সুরাহা না হওয়ায় হত্যাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। ময়মনসিংহ নগরীর স্টেশন রোডে অস্থায়ী হকার্স মার্কেট এবং তাজমহলের মোড় থেকে নতুন বাজার এলাকায় রাস্তার দুপাশে ফুটপাতের অবৈধ দোকান ও হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার সকালে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহ নেওয়াজ মোর্শেদ অপুর নেতৃত্বে টাস্ক ফোর্স বাহিনী এই অভিযান চালায়। নগরীর প্রধান সড়ক স্টেশন রোড থেকে নতুন বাজার পর্যন্ত ফুটপাতের অবৈধভাবে গড়ে ওঠা এসব দোকান ও হকারদের কারণে পথচারীদের চলাচলে চরম বিঘ্নের সৃষ্টি হয়। এতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ভয়াবহ যানজট দেখা দেয়। আমরা এখানে মূলত উচ্ছেদ করছি ফুটপাত দখল করে যেসব অবৈধ হকার বা ভাসমান দোকানদার এবং দোকানের যে স্থায়ী দোকানগুলোর যে এক্সটেনশন, তারা ফুটপাতে চলে আসে, ফুটপাতের একটা অংশ দখল করে রাখে। তো এই ফুটপাতটা আমরা ক্লিয়ার করব যাতে করে আমাদের জনসাধারণের চলাচলের কোনো অসুবিধা না হয়। চিকিৎসক সংকটে খুঁড়িয়ে চলছে বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির স্বাস্থ্য কমপ্লেক্স। প্রয়োজনীয় ঔষধ ও রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষাও মেলে না। এতে সেবা নিতে এসে চরম দুর্ভোগ পোহাতে হয় রোগীদের। তবে দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে সংকট সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সহকর্মী আবুল বাশার নয়নের রিপোর্ট, জানাচ্ছেন ফজলে আদিত্য। বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের এমন উপচে পড়া ভিড়। শিশুদের কোলে নিয়ে অনেকেই বসে আছেন চিকিৎসকের আশায়। কেউ আবার দীর্ঘ অপেক্ষার পর চিকিৎসার নামে একটি প্রেসক্রিপশন পেলেও অধিকাংশ ওষুধ মিলছে না, ফলে ভোগান্তি পোহাতে হয় রোগীদের। ওষুধ ন দে, অল্প করে 2-3 ওষুধ দেয়, আগে বেগি বাইরে তো কিনি কথা লেখি দি আর তো টিয়া হচ্ছে না, যারা কিনে হয় না আর বেগি বাইরে থেকে কিনতে হয়ে যায় ওষুধ, দামি ওষুধ না দে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ করেন হাসপাতালটির পরিবেশ নোংরা, এমনকি দায়িত্বে চরম অবহেলা করেন চিকিৎসক ও নার্সরা। মূলত বলতে গেলে আমরা নাকি হাসপাতালে ভালো মানুষ যদি যাই, ওনারাও রোগী হয়ে যায়। বলতে গেলে এখানে ডাক্তারই নাই, ডাক্তার চিকিৎসা করছেন নার্সরাই। এখানে ওষুধও পর্যাপ্ত পরিমাণ ওষুধও নেই, বেডশিট নাই, মশারি নাই, বাথরুমের অবস্থা খুব খারাপ। হাসপাতালে বর্তমান অবস্থা হচ্ছে আপনার অপরিষ্কার ও পরিচ্ছন্নতা, বিভিন্ন ধরনের গন্ধটা হাসপাতাল থেকে। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসকের 12টি পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র 4 জন। সংকটের কথা স্বীকার করলেও সাধ্যমতো রোগীদের চিকিৎসা দেওয়ার কথা জানান এই চিকিৎসক। আমরা এখন আছি হচ্ছে ইউচেকপুর ছাড়া হচ্ছে 2 জন, ইউচেকপুর সহ হচ্ছে আমরা 3 জন ডাক্তার আছি। এই যে ডক্টর স্বল্পতার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি চিকিৎসা সেবা দেওয়ার, তাও যদি আরো কিছু ডাক্তার আসতো আমাদের জন্য ভালো। সংকট সমাধান ও দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন এই কর্মকর্তা। দায়িত্ব অবহেলা কিন্তু সেটা আমি দেখবো, সমস্যা নেই। দায়িত্ব অবহেলা হচ্ছে কিনা সেটা আমি দেখবো, আমি দেখবো। ডাক্তার নিয়োগ প্রক্রিয়া চলতেছে অলরেডি, একটা স্পেশাল বিসিএস দিয়ে সেটা ডিসেম্বরের আগে এটা এই সমস্যার সমাধান হবে না। ওষুধ এটা হচ্ছে যে বছরের শুরুতে এখনো পর্যন্ত ওষুধ যেগুলো যে আমাদের ঢাকার মেইন সেন্ট্রাল স্টোর থেকে যেগুলো আসার কথা, ওগুলো যখন আসবে তখন সব অ্যাভেলেবল হয়ে যাবে। দুর্গম অঞ্চলে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত চিকিৎসক নিয়োগ সহ প্রয়োজনীয় ব্যবস্থা দেখতে চান নাইক্ষ্যংছড়ির বাসী। নাইম আফসান, নিউজ ডেস্ক, দেশ টিভি। পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে মৌলভীবাজারের প্রাকৃতিক সৌন্দর্য মাধবকুণ্ড জলপ্রপাতের অভ্যন্তরীণ সড়কে দেখা দিয়েছে ফাটল। সঠিক পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণের অভাবে দেবে গেছে সড়কটির একাধিক স্থান। পর্যটকদের চলাচলের পথ হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ। এ কারণে পর্যটকদের চলাফেরায় সতর্কতামূলক সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন বন বিভাগ। সহকর্মী সালে ইলাহি কুটির তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শায়লা খান। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাত দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। জলপ্রপাত পর্যটন কেন্দ্রে সারা বছর দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত থাকে। তবে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে মাধবকুণ্ডের সড়কের কয়েকটি স্থান 2017 সালে দেবে যায়। ভেঙে যাওয়া অবকাঠামো বন বিভাগের অব্যবস্থাপনায় এখনো পুরোপুরি মেরামত করা হয়নি।
সাম্প্রতিক সময়ে ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে আবারও ওই সড়কটির কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে ও নতুন করে দেবে গেছে। জলপ্রপাতের কুণ্ডে যাওয়ার মূল সিঁড়ির নিচের মাটি সরে গিয়ে পর্যটকদের চলাচলের পথ হয়ে উঠেছে অতি ঝুঁকিপূর্ণ। প্রাথমিকভাবে বালুর বস্তা ফেলে ফাটল ভরাট করা হচ্ছে, তবে ভাঙা রাস্তা ও নোংরা পরিবেশ এখন পর্যটকদের জন্য চরম ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে। খুবই ভালো লাগছে, কিন্তু এটার যে আশেপাশের যে পরিবেশটা এটা খুবই নোংরা এবং বাজে জিনিস। অনেক আগের ভেঙে গেছে, এই জায়গাটা একটু মেরামতের প্রয়োজন বলে মনে করি। আমি আসছি প্রথমবার মাধবকুণ্ডে, তো যদি এটা আসলে এরকম পরিবেশ থেকে যায় তাহলে হয়তোবা নেক্সট টাইম আসার মতো সেই মন মানসিকতাটা আর থাকবে না। সড়কটির বেহাল অবস্থার কারণে পর্যটকদের সংখ্যা অনেক কমে গেছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। রাস্তাঘাটের সমস্যা, পর্যটক আসতে অসুবিধা হচ্ছে, আর যদি এগুলো পরিষ্কার থাকতো বা এখানে পর্যটকরাও আসতো, আমাদের এরকম মনে করেন ক্যামেরা এখানে ডিউটি চালাই আগে ইনকাম করতাম, এখন এগুলা হয় না। বন বিভাগ বলছে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের স্রোতে এই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে বালির বস্তা দিয়ে মেরামতের চেষ্টা করা হয়েছে। পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ব্যাপারটা অবহিত করেছি, আমি লিখিতভাবে এই রিপোর্ট দিয়েছি এবং 10টা স্টিল ছবি পাঠিয়েছি এবং স্থানীয় পর্যায়ে আমি ওখানে বালুর বস্তা ফেলে এবং 6টা সাইনবোর্ড টানিয়ে দিয়েছি সতর্কতামূলকভাবে, যাতে পর্যটকদের কোনো সমস্যা না হয়। ইকো পার্ক ও জলপ্রপাতের প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে হলে জোড়াতালির কাজ নয়, সঠিক পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ প্রয়োজন। তা না হলে মাধবকুণ্ডের মতো সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হারাবে তার গৌরব। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। বর্ষা মৌসুমে কক্সবাজারে বেড়েছে পর্যটকদের ভিড়। রোদ বৃষ্টির খেলার সাথে সমুদ্র উপভোগ করতে ছুটে আসতেন তারা। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। পর্যটকদের আগমন নিয়ে কি বলছেন হোটেল মোটেল সংশ্লিষ্টরা, বিস্তারিত জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ ন্যান্সি। যেমনটি জানাচ্ছিলেন, আসলে কক্সবাজারে এই মুহূর্তে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এবং কক্সবাজারের এই বর্ষা মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণে পর্যটক রয়েছে বলে হোটেল মালিক সমিতি আমাদেরকে জানিয়েছে। বিশেষ করে কক্সবাজারের আগত পর্যটকরা তারা সমুদ্র সৈকতের এইবারের বর্ষাটা নানাভাবে উপভোগ করেছেন এবং এই বৃষ্টিতেও তারা কিন্তু সমুদ্রের যে জোয়ার ভাটা এবং সমুদ্রের যে নৈসর্গিক দৃশ্য সেটি তারা উপভোগ করতেছে বলে আমাদেরকে জানিয়েছে। আরেকটা বিষয় সেটা হল যে কক্সবাজারের যে আবহাওয়া, সেটি হলো যে কক্সবাজারের আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে তারা 3 নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলা হয়েছে। যদিও সতর্ক সংকেত কিছু সময় দেওয়া হয়, আবার কিছু উইথড্র করা হয়, কিন্তু কক্সবাজারের আগত পর্যটকরা ঘুরতে এসে তারা যে অভিযোগটি করেছে সেটি হলো যে তারা তাদের পরিবার পরিজন নিয়ে সমুদ্র দেখা ছাড়া অন্য কোনো বিনোদনের ব্যবস্থা যদি তাদেরকে রাখা হতো, তাহলে বর্ষাকালে যে তারা যেভাবে কক্সবাজার সমুদ্র সৈকতে বেছে নিয়েছেন পর্যটনের স্পট হিসাবে, সেটি তাদেরকে আরও বেশি তাদের বেগবান হতো যদি তারা তাদের পরিবার পরিজন নিয়ে আনন্দ উপভোগ এবং বিনোদন কেন্দ্রগুলো যদি বাড়ানো হতো। এবং ট্যুরিস্ট পুলিশ কিন্তু যথেষ্ট পরিমাণে নিরাপত্তার পরিবেশ নিয়োগে রয়েছে এবং তারা সবসময় পর্যটকদের সেবার জন্য রয়েছে। জেলা প্রশাসন এবং ব্যবসায়ী সমাজ সবসময় পর্যটক সেবার জন্য রয়েছে এবং পর্যটন সংশ্লিষ্ট এলাকায় যদি বিনোদন কেন্দ্রগুলো বৃদ্ধি করা হয় তাহলে পর্যটনের সংখ্যা বৃদ্ধি পাবে এবং পর্যটকরাও ঘুরতে এসে তার পরিবার পরিজন নিয়ে আনন্দ উপভোগ করতে পারবে। এটাই ছিল সর্বশেষ ন্যান্সি।